বইটা দেওয়া হয়েছিল না, ইয়ার বইটা তোমরা দেখছিলা নাকি? যে আমরা যে মেথডটা ফলো করছিলাম স্ট্রাকচারাল ফর্মুলা ডিটারমিন করার জন্য, ওখানে কোনো কনফিউশন আছে কিনা তোমাদের? আমাদের যে ফাইনাল যে ইয়াটা ছিল, আমাদের ফাইনাল ইয়াটা কি ছিল আমাদের? স্ট্রাকচার ফর্মুলাটা আমরা কিভাবে ইয়ে করছিলাম? এইখানে আমাদের আমরা ক্যালকুলেট করে বের করছি সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, তাই না? সবগুলো বের করা হয়েছিল 3.95, 1.45 করার পরে আমরা আমাদের যে টেট্রাহেড্রাল লোকেশনে আমাদের থাকার কথা সিলিকন, কিন্তু সিলিকন আছে 3.95, রাইট? সো আমাদের এখানে কিছু আইসোমরফিক সাবস্টিটিউশন হয়েছে, এবং সেটা আমরা আমরা জানি যে সিলিকন টেট্রাহেড্রনে আমাদের অ্যালুমিনিয়াম সিলিকনকে রিপ্লেস করে। সো সেটা আমরা অ্যালুমিনিয়াম থেকে কিছু আনছি, আমরা 0.05 এনে এটাকে এই টেট্রাহেড্রনটা আমরা ফুল স্যাটিসফাই করলাম। তারপর আমাদের আরো অ্যালুমিনিয়াম কতটুকু ছিল আমাদের? 1.45 ছিল, রাইট? সো আমাদের 0.05 যখন এখানে আসছে, আমাদের বাকিটা আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড এনে দিচ্ছি, তাই না? অ্যালুমিনিয়ামটা, তারপরে অ্যালুমিনিয়াম অক্টাহেড্রনে আমাদের অ্যালুমিনিয়ামের কাছাকাছি যারা আছে মানে সাইজের, তারা কিন্তু অ্যালুমিনিয়ামকে ইয়ে করতে পারে, যা যেমন আমরা আয়রনের কথা বলতে পারি, আয়রন, তারপর টাইটেনিয়াম, ম্যাগনেসিয়াম। তো আমরা এখানে ফেরিক আয়রন আসছে 0.16, তারপরে ফেরাস আসছে, টাইটেনিয়াম আসছে, ম্যাগনেসিয়াম আসছে, রাইট? সো স্টিল কিন্তু আমার এখানে যখন আমি যোগ করলাম, আমার কিন্তু ক্যাটায়ন কিন্তু এখানে হয় কত? 1.86 হয়, রাইট? সো অক্টাহেড্রাল কম্পোজিশনের the sum of octahedral cations is 1.86. So 1.86, it's a value that is less than the theoretical occupation. এখানে থাকার কথা কত? আমাদের অ্যালুমিনিয়াম আমাদের আহ, থাকার কথা কত মনে আছে? বলছিলাম যে অ্যালুমিনিয়াম থাকবে তোমার, আমার কম্পোজিশনটা হবে কিরকম? হাফ ইউনিট সেলের কম্পোজিশন হবে Si4, তারপরে Al2, O10, OH2, রাইট? তো এখানে আমাদের অ্যালুমিনিয়াম থিওরিটিক্যালি থাকার কথা আমার এখানে 2, আমার এখানে আসছে, আমি যখন সাম আপ করছি আমার আসছে 1.86, রাইট? একটা কথা বলছিলাম যে ক্যালসিয়ামের কথা বলছিলাম, যে ক্যালসিয়াম ক্যাটায়ন they can also reside in octahedral coordination. সাধারণত ক্যালসিয়াম থাকে না বা সাইলোসিলিকের স্ট্রাকচারে থাকে না। এখানে একটা কথা খেয়াল করে, if the sum of these octahedral cations exceeded 2, then the excess magnesium would be placed in the interlayer. অর্থাৎ যদি এমন হইতো এখানে আমাদের এই অ্যালুমিনিয়াম, আয়রন, টাইটেনিয়াম, ম্যাগনেসিয়াম মিলে যদি 2 এর বেশি হয়ে যেত, তাহলে কিন্তু আমরা 2 এর বেশি অতিরিক্ত যে ম্যাগনেসিয়াম সেটা কিন্তু আমরা ইন্টারলেয়ারে কিন্তু আমরা প্লেস করতে পারতাম, রাইট? কিন্তু এখন আমাদের কিন্তু আমরা 2 পূরণ করতে পারি নাই, আমাদের বাকি আছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমরা ইন্টারলেয়ারে দিয়ে দিচ্ছি এটাকে। ইন্টারলেয়ার, আমার ইন্টারলেয়ারে কি আছে? ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রাইট?
তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা? এটা কিন্তু পরীক্ষা কিন্তু দিব আমি, বুঝছো, এই রিলেটেড প্রশ্ন। তো এটা কিন্তু তোমাকে না বুঝলে তুমি কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। তো এখন প্রশ্ন হইলো, আমার এখানে কি পরিমাণ চার্জ ডেভেলপ করছে, অর্থাৎ আমি স্ট্রাকচারাল ফর্মুলা দাঁড় করাইলাম, রাইট? আমার এখানে দেখো, এই হাইড্রোজেন দেখো, ফর এক্সাম্পল হাইড্রোজেন আমার এখানে থাকার কথা কত, আমার কিন্তু এটা ওএইচ 2 থাকার কথা, আমার কিন্তু এখানে 1.16 আসছে। কারণ আমরা যখন ইয়ে করলাম, এখানে দেখো যে হাইড্রোজেন 2.32, রাইট, আমরা বের করছি। তো 2.32 কে আমরা কিন্তু এখানে যখন এভাবে 1.16 থেকে আমরা যখন মাল্টিপ্লাই করছি, আমার কিন্তু এখানে হাইড্রোজেন কিন্তু তোমার 2.32 হয়, রাইট? আর অক্সিজেন কিন্তু ঠিক আছে, অক্সিজেন কিন্তু আমার এখানে কত আছে, অক্সিজেন কত থাকার কথা, হাফ হাফ ইউনিট সেলে অক্সিজেন কত থাকার কথা, কতগুলো অক্সিজেন অ্যাটম থাকার কথা এখানে হাফ ইউনিট সেলে? 12টা স্যার। 12টা, ভেরি গুড। তো আমার কিন্তু 12 কিন্তু এখানে ঠিক আছে, 12টা কিন্তু আছে, তাই না? 12টা আছে। এখন আমার প্রশ্ন হলো এখানে কি পরিমাণ চার্জ ডেভেলপ করছে, এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো, isomorphic substitution in the octahedral layers and the incomplete occupation of the layer results in a layer charge of negative 0.7 per half unit cell. আমার এখানে চার্জ ডেভেলপ করছে কত, নেগেটিভ 0.71। কিভাবে চার্জ ডেভেলপ করলো নেগেটিভ 0.71, একটু বুঝতে হবে এখানে। এখানে 1.86 আছে কত, এই অ্যালুমিনিয়াম অক্সাইডে আমরা যদি অ্যাড আপ করি 1.86 হয়, রাইট? তাহলে এখানে বাকি আছে কত, এখানে 2 থেকে যদি আমি 1.86 বাদ দিই কত হয়, 14 হয়, রাইট? 0.14 হয় কিনা? তাহলে এখানে এই অ্যালুমিনিয়াম অক্টাহেড্রানে কিন্তু আমার অলরেডি এখানে কিন্তু চার্জ ডেভেলপ করছে কতটুকু, 0.14 কে যদি তুমি, যেহেতু এটা ট্রাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট হলে তাহলে 0.14 কে যদি তুমি 3 দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কত হয়, 0.42 হয়, রাইট? এখানে তাহলে এই যে অ্যালুমিনিয়াম অক্টাহেড্রানে আমার এখানে ডেফিসিট আছে 0.4, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত, কতটুকু পাচ্ছি, 0.14 টাইমস 3, তাহলে কত হয়, 0.42। তুমি জাস্ট লিখতে থাকো, 0.42 লিখো। তারপরে খেয়াল করো এখানে ম্যাগনেসিয়াম আসছে, রাইট? ম্যাগনেসিয়াম আসছে, তাই না? অ্যালুমিনিয়াম হলো তোমার ট্রাইভ্যালেন্ট, ম্যাগনেসিয়াম হলো ডাইভ্যালেন্ট। তাহলে এই যে ম্যাগনেসিয়ামটা কিন্তু অ্যালুমিনিয়ামটাকে কিন্তু পুরোপুরি স্যাটিসফাই করতে পারতেছে না। তাহলে এখান থেকে যেহেতু ডাইভ্যালেন্ট, এখান থেকে কিন্তু আমি 0.28 আমার চার্জ ডেভেলপ করতেছে, 0.28। যদি এটা ট্রাইভ্যালেন্ট হতো তাহলে কিন্তু আমার ইকুয়াল হইতো 1. যেমন এখানে যেমন ফেরিক এবং অ্যালুমিনিয়াম, এখানে কিন্তু তোমার এই 0.16 কিন্তু সে পুরোপুরি স্যাটিসফাই করছে যেহেতু এটা ট্রাইভ্যালেন্ট। কিন্তু এই যে ডাইভ্যালেন্ট, এই যে ফেরাস এবং ম্যাগনেসিয়াম, এখানে কিন্তু চার্জ কিন্তু আমার কিন্তু পুরোপুরি স্যাটিসফাই করতে পারে নাই। তাহলে 0.42 সাথে তুমি যোগ করো 0.28 এবং 0.017, দেখো কত হয়, দেখো এখানে কত হয়, দেখো তো। না না, কিছু লাগবে না মনিয়ারে।
আচ্ছা দিয়ে দিব, আমি ক্লাস নিচ্ছি। এই তোমরা কি বুঝতেছো? তোমাদের কি বলছি, কথা বলতেছো না কেন কেউ? এই মাইশা মুশরাত, কি আসো? জি স্যার, জি স্যার, আছি স্যার। বলো দেখি আমি কি বলছি। গেছিলাম মিটিং থেকে। হ্যাঁ, স্যার কানেকশন প্রবলেমের জন্য মিটিং থেকে বের হয়ে গিয়েছিলাম একটু আগে, কেবল ঢুকলাম আবার। আবার তো বোঝো না তাহলে মাঝখানে। না স্যার, এই এই পোর্শনটা স্যার আমি পাইনি। আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি, মা তা বলো দেখি কি বলছে, আমি বললাম। স্যার বুঝি নাই। তো বোঝো নাই না, বোঝো নাই তো বলতেছো না কেন? বোঝো নাই কে বুঝছে আমার বলো দেখি একটু। সব তো পরীক্ষায় ফেল করবা। প্রিয়াম সাধু আসো নাকি তুমি? জি স্যার আছি। বলো দেখি আমি কি বলছি। আমি যে 0.71 করলাম, কিভাবে করলাম বলো দেখি আমারে। এই যে তোমার এখান থেকে এই যে স্ট্রাকচার দাঁড় করাইলাম, এখানে আমি স্যার এই পোর্শনটা তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। কি করতে সমস্যা হচ্ছে বুঝতে? হ্যাঁ, বুঝতে সমস্যা হচ্ছে। জি তোমরা স্যার, ওই যে গতদিন মাহাতা বললো না এই টপিকটা একটু অফলাইনে করালে ভালো হতো, এই জন্য স্যার। এই অফলাইনে তো পড়াই, যে এখন তো অফলাইন পড়াচ্ছি না, কিন্তু ব্যাপার হলো তোমাদের, তোমরা কি বইটা দেখছিলা বাসায় গিয়ে? বাসায় গিয়ে বই দেখতে হবে। আচ্ছা তুমি মনে করো, ধরো আমি এটা তো বুঝতে পারছো যে আমাদের স্ট্রাকচার ফর্মুলা যে লিখছি এরকম। এখন আমি বললাম যে আমাদের এই যে সিলিকন টেট্রাহেড্রন, অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন, এটা তো জানো, এগুলো তো জানো না, যে যেমন 1:1 ক্লে মিনারেল, 2:1 ক্লে মিনারেল। জি স্যার। আমাদের এই কোঅর্ডিনেশন নলেজ যদি থাকে, আমি কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা আমি কিন্তু ডেভেলপ করতে পারবো। আমি জানি আমার হাফ ইউনিট সেলের আমার ফর্মুলা হলো Si4 Al2 O10 OH2, এটা আমি জানি। এবং এটাও জানি যে সিলিকন টেট্রাহেড্রনে তোমার সিলিকনের সিলিকনকে শুধুমাত্র অ্যালুমিনিয়াম ইয়ে করতে পারে, সাবস্টিটিউট করতে পারে। সিলিকন আমি পাইছি কত, এখানে দেখো তো 3.95 পেয়েছি, কিন্তু আমার থাকার কথা কত? সিলিকন থাকার কথা 4 থাকার কথা। তাহলে বাকি যে 0.05 কোত্থেকে আসবে? বাকি 0.05 আসবে কোত্থেকে? অ্যালুমিনিয়াম থেকে আসবে। অ্যালুমিনিয়াম থেকে। তাহলে অ্যালুমিনিয়ামের 1.45 থেকে 0.05 চলে গেছে, তাহলে বাকি যে 1.40 কোথায় যাবে? তার যে ইউজুয়াল প্লেস, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন, ওইখানে যাবে। ওইভাবে তো আমি আমার ফর্মুলা দাঁড় করাইছি। একটা জিনিস মাথায় রাখা, যে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু সাধারণত এই অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন বা সিলিকন টেট্রাহেড্রনে থাকে, স্ট্রাকচারের মতো থাকে না। এরা থাকে হলো তোমার ইন্টার লেয়ারে, রাইট? তো আমি কিন্তু এদেরকে ইন্টার লেয়ারে প্লেস করছি, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখন আমি দেখছি যে আমার এখানে কি পরিমাণ এই যে ক্লে মিনারেলে, আমরা জানি যে ক্লে মিনারেলস আর নেগেটিভলি চার্জ। এখন আমি দেখতে চাচ্ছি এখানে কি পরিমাণ চার্জ ডেভেলপ করছে, সেটা আমি বের করার চেষ্টা করছি। সিলিকনের দেখো এখানে 3.95, এটা আসছে অ্যালুমিনিয়াম 0.05। এখানে কি কোনো চার্জ ডেভেলপ করছে আমাকে বলো তো এখানে, এই সিলিকন টেট্রাহেড্রনে? দেখি তোমাদের নলেজটা আমি দেখি এখানে কোনো চার্জ ডেভেলপ করছে কিনা, বলো। সিলিকন হলো তোমার টেট্রাভ্যালেন্ট, অ্যালুমিনিয়াম হলো ট্রাইভ্যালেন্ট। এই আসিফা সুলতানা, জি স্যার আছি। হ্যাঁ বুঝতেছো কি প্রশ্ন করছি? বুঝছো তুমি? স্যার চার্জ ডেভেলপ করার কথা না, যেহেতু একটা ট্রাইভ্যালেন্ট আর একটা টেট্রাভ্যালেন্ট। এক্স্যাক্টলি, সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি, কতটুকু চার্জ ডেভেলপ করছে সেটা আমাকে বলো। শুধুমাত্র সিলিকন টেট্রাহেড্রনে কতটুকু চার্জ ডেভেলপ করছে?
সিলিকন থাকার কথা হলো 4, এখন 3.95 আছে, বাকিটা তোমার অ্যালুমিনিয়াম দিয়ে আমি এটাকে রিপ্লেস করার পরে আমার এখানে চার্জ ডেভেলপ করছে কতটুকু? চার্জ ডেভেলপ করছে 0.05, কারণ এটা যদি অ্যালুমিনিয়ামটা যদি টেট্রাভ্যালেন্ট হইতো তাহলে কিন্তু তোমার এখানে কোনো চার্জ ডেভেলপ করতো না। যেমন এখানে যেটা বলছিলাম আমি, যে বোথ অ্যালুমিনিয়াম এন্ড আয়রন কিন্তু দে আর ট্রাইভ্যালেন্ট ক্যাটায়নস, রাইট? কিন্তু এখানে যেহেতু একটা টেট্রাভ্যালেন্ট একটা ট্রাইভ্যালেন্ট, এখানে কিন্তু 0.05 কিন্তু চার্জ ডেভেলপ করে। এই সিলিকন টেট্রাহেড্রনে চার্জ ডেভেলপ করছে 0.05। আর এই যে তোমার অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন, আমি এখানে বলছিলাম যে অ্যালুমিনিয়ামের যে ক্যাটায়নগুলো যখন আমি যোগ করতেছি, যোগ করার পর হয়েছে কত? 1.86। তাহলে অলরেডি কিন্তু এখানে ডেফিসিট আছে। ডেফিসিট হলো কত? এখানে 0.14, রাইট? আমরা কিন্তু চার্জটা কিন্তু মনোভ্যালেন্ট হিসেবে কিন্তু আমরা ইয়ে করি সবসময়, মাথা রাখবে এটা। তাহলে 0.14 যদি হয়, যেহেতু এটা অ্যালুমিনিয়াম ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন, এখানে তোমার ডেফিসিট আছে 0.14, তাহলে 0.14 টাইমস 3, আমার এখানে চার্জ ডেভেলপ করছে কত? তাহলে 0.42 চার্জ ডেভেলপ করে গেছে অলরেডি, এবার ডেফিসিট আছে আমার, তাই না? শুধুমাত্র ইনকমপ্লিট অকুপেশনের কারণে। তাহলে 0.42 সাথে তুমি দেখো এখানে অ্যালুমিনিয়ামের পরিবর্তে ম্যাগনেসিয়াম আসছে। ম্যাগনেসিয়াম কিন্তু ডাইভ্যালেন্ট, এই যে আয়রন এটা কিন্তু ডাইভ্যালেন্ট, তাহলে এখানেও কিন্তু চার্জ ডেভেলপ করে গেছে আমার। এখানেও কিন্তু পুরোপুরি স্যাটিসফাই করতে পারে না অ্যালুমিনিয়ামকে, ম্যাগনেসিয়াম এবং আয়রন। তাহলে এখানে তোমার কতটুকু? এখানে 0.28 আসছে, এখানে আসছে 0.017, রাইট? তুমি এখন যোগ করো 0.42 সাথে তুমি 0.28, তারপরে 0.017 যোগ করো দেখি। স্যার 0.717 এসেছে। এসেছে? আচ্ছা, দ্যাটস গুড। একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার টাইটেনিয়াম, এটা কিন্তু তোমার এই টেট্রাভ্যালেন্ট কিন্তু, তাহলে এখানে কিন্তু এক্সট্রা আমার কিন্তু এখানে 1 এটা কিন্তু এক্সট্রা, যদিও খুব কম, নগণ্য, এটা কিন্তু আমি এক্সট্রা আছে, অর্থাৎ 0.04004 কে স্যাটিসফাই করার পরেও কিন্তু এক্সট্রা 0.004 আছে আমার এখানে। তাহলে এটা কিন্তু তোমার প্লাস। করি তো যখন পারি। ক্লাস এন্ড ছিল অনলাইনে, বলো না, বলো একদিন বলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কালকে যাবো, কালকে যাবো, ঠিক আছে, ওকে। তাহলে কি ক্লিয়ার আছে কিনা বলো কিছুটা? তাহলে আমি যে পয়েন্ট এখানে এই 7.1 পাইছি, এখানে দেখো তো নেগেটিভ 0.71, এটা এই যে চার্জ ডেভেলপ করছে কোথায় দেখো? এখানে অ্যালুমিনিয়াম অক্টাহেড্রনে কতটুকু চার্জ ডেভেলপ করছে? যোগ করলে তো না? যোগ করে কত পাইছো? 717। আচ্ছা, দ্যাটস গুড। আর ওখান থেকে তুমি 0.004 দিয়ে দিবা, বিয়োগ দিয়ে দিবা, কারণ এটা তোমার যেহেতু টেট্রাভ্যালেন্ট, তুমি অ্যাডিশনাল, তুমি এটা তো প্লাস, রাইট? তাহলে আমার এখানে দেখো এই যে লেয়ার চার্জ এখানে ডেভেলপ করছে 0.71 পার ইউনিট সেলে। এখন দেখে খেয়াল করো যে অ্যাডিশনাল স্ট্রাকচারাল প্রোটনস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য অক্টাহেড্রাল লেয়ার 0.32 per half unit cell satisfy a portion of the layer charge, resulting in an octahedral layer charge of negative 0.39. তাহলে দেখো এই যে তোমার এখানে আমাদের দেখো এই যে প্রোটন, যে আমি বলছিলাম
এখানে প্রোটন থাকার কথা হলো তোমার হাইড্রোজেন 1 থাকার কথা, এখানে আছে 1.16, রাইট? তাহলে এখানে আমার এডিশনাল কত আছে, এখানে স্ট্রাকচারাল প্রোটন আছে কত, 2 দিয়ে গুণ করো কত হয়, 0.32 হয় না? জি স্যার। 0.32 হয়। তাহলে আমার এখানে এই যে 0.32 যেহেতু স্ট্রাকচারাল প্রোটনস আছে, এই প্রোটন কিন্তু তোমার এই যে নেগেটিভ 0.71 থেকে কিছু কিন্তু স্যাটিসফাই করে দিচ্ছে কিন্তু, তাই না? তাহলে কত থাকে আমার এখানে, এখন আমার কত থাকে, 0. অক্টাইডাল লেয়ার চার্জ তাহলে নেগেটিভ 0.39, ঠিক আছে? এখন দেখো আরেকটা জিনিস দেখো, যে ইন্টারলেয়ার ক্যাটায়নস দেখো, ইন্টারলেয়ার ক্যাটায়নস কারা কারা আছে আমার, ইন্টারলেয়ার ক্যাটায়নস আছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখানে কতটুকু চার্জ পাইছি দেখো তো, ক্যালসিয়াম হলো 0.11, অর্থাৎ 0.11 টাইমস 2, 0.22 প্লাস 0.19 প্লাস 0.04 কত হয় দেখো, এখানে যোগ করে দেখো, যোগ করে দেখো তো কত হয়। কত 0.45 হয় কিনা দেখো, যোগ করছো? স্যার 0.45 হয়। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, 0.45। তাহলে 0.45 কিন্তু আমার ইন্টারলেয়ার ক্যাটায়নস আছে। তাহলে আমার যে নেগেটিভ চার্জ ডেভেলপ করছে অক্টাহেড্রাল লেয়ার নেগেটিভ 0.39, আমি কিন্তু অলরেডি এটাকে স্যাটিসফাই করে দিচ্ছি কিন্তু আমার ইন্টারলেয়ার ক্যাটায়নস দিয়ে, রাইট? করছে কিনা? তাহলে তুমি দেখো আমার তাহলে চার্জ ডেভেলপ করছে কত কত, আমার এখানে আছে চার্জ, এখানে নেগেটিভ 0.39 আর এখানে আছে কত, 0.05 আছে কিনা, নেগেটিভ 0.05 আর এটা হলো নেগেটিভ 0.39, এটা মিলে কত হয়, 0.44 হয় না, নেগেটিভ 0.44 হয়। তাহলে মোটামুটি আমার কিন্তু ইন্টারলেয়ার ক্যাটায়নস যেটা আসছে সেটা কিন্তু আমার এই ক্লে পার্টিকেলের মধ্যে আমার যে চার্জ ডেভেলপ করছে, লেয়ারের মধ্যে যে চার্জ ডেভেলপ করছে সেই চার্জকে কিন্তু আমার ইন্টারলেয়ার ক্যাটায়নস কিন্তু তোমার স্যাটিসফাই করে দিচ্ছে, করছে কিনা মোটামুটি। এই কথাটাই লিখছে যে which approximately satisfy the sum of the charges from the tetrahedral layer and the octahedral layer। আমার octahedral layer-এ নেগেটিভ 0.39 আছে আর tetrahedral layer আছে 0.05। নেগেটিভ 0.39 আমি আমার ইনিশিয়ালি 0.371 থাকার পরেও যেহেতু আমার প্রোটনস আছে, প্রোটনকে আমি ওখান থেকে আমি 0.32 নেওয়ার কারণে আমার এখানে নেগেটিভ 0.39 আসছে, আর টেট্রাহেড্রাল লেয়ার আমি দেখলাম 0.05। তাহলে এইভাবে কিন্তু তুমি ইয়ে করতে পারবা, তোমাকে যদি এরকম ডেটা দেওয়া হয় তুমি কিন্তু ক্যালকুলেট করে কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা তোমাকে কিন্তু দাঁড় করাইতে হবে এবং কতটুকু চার্জ ডেভেলপ করলো সেটা তোমাকে বের করতে হবে। এটা পারবা কিনা বলো, এখানে কোনো কনফিউশন আছে কিনা? স্যার কেউ কেউ হচ্ছে ঢুকতে পারছে না, অনলাইন ক্লাসে জয়েন দিতে পারছে না। না, ঢোকা দরকার নাই, এরা তো জয়েন করায়, দেরি করে আসছে কেন? স্যার হ্যাঁ বলো। এখানে তো স্যার সব পজিটিভ চার্জ নিয়ে কথা হচ্ছে না, মানে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম সব তো পজিটিভ, তাহলে এটাকে নেগেটিভ কেন বলছি? নেগেটিভ চার্জ ডেভেলপ করছে হলো তোমার এখানে এই যে টেট্রাহেড্রাল লেয়ার এবং অক্টাহেড্রাল লেয়ারে চার্জ ডেভেলপ করছে এবং সেটাকে স্যাটিসফাই করছে তোমার ইন্টারলেয়ার ক্যাটায়নস ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সেটা বলছি, কথা বোঝো না? আমাদের এখানে নেগেটিভ চার্জ ডেভেলপ করছে কেন, নেগেটিভ চার্জ ডেভেলপ করছে আইসোমরফিক সাবস্টিটিউশনের কারণে। আমার তো এখানে শুধুমাত্র সিলিকন থাকার কথা, এখানে শুধুমাত্র অ্যালুমিনিয়াম থাকার কথা, কিন্তু এখানে শুধু সিলিকন নাই, সিলিকনকে তোমার এই আইসোমরফিক সাবস্টিটিউশনের মাধ্যমে সিলিকনকে অ্যালুমিনিয়াম এখানে রিপ্লেস করছে এবং এখানে অ্যালুমিনিয়াম অক্টাহেড্রানে অ্যালুমিনিয়ামকে রিপ্লেস করছে ফেরিক আয়রন, ফেরাস আয়রন, টাইটানিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই কারণেই তোমার এই দুইটা এই টেট্রাহেড্রাল লেয়ার এবং অক্টাহেড্রাল লেয়ারে চার্জ ডেভেলপ করছে, নেগেটিভ চার্জ ডেভেলপ করছে, রাইট? এবং এই নেগেটিভ চার্জকে যখন ডেভেলপ করছে, যেহেতু চার্জ ডেভেলপ করছে ইন্টারলেয়ার, এখানে ইন্টারলেয়ারে কিন্তু ক্যাটায়ন এসে তোমার এই চার্জটাকে সে
নিউট্রালাইজ করছে বা স্যাটিসফাই করছে। বুঝতে পারছো? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, দেখো। তোমাদের কি যে আমি এসিংটনের বইটা দিছিলাম সেটা কোন এডিশন দিছিলাম, ফার্স্ট এডিশন না সেকেন্ড এডিশন? দেখো তো একটু আমাকে, কারণ ফার্স্ট এডিশনে কিছু ভুল ছিল যেটা সেকেন্ড এডিশনে কিন্তু রেকটিফাই করা হয়েছে। এনি কোয়েশ্চেনস? যদি না থাকে আমরা আগাচ্ছি তাহলে। ওকে, সো আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। এখানে একটা তোমার ক্যাটারেকশন ক্যাপাসিটি তোমার ক্যালকুলেট করার একটা ইয়ে আছে। ধরো তোমাকে একটা ইনফরমেশন দেওয়া হইলো যে যে 2:1 একটা লেয়ার, সেখানে চার্জ ডেভেলপ করছে 0.44 চার্জ ডেভেলপ করছে বিকজ অফ দ্য আন্ডার স্যাচুরেশন অফ দ্য অক্টাহেড্রাল লেয়ার্স, isomorphic substitution in the tetrahedral and octahedral layers, and the oversaturation of protons. 0.44 যদি চার্জ ডেভেলপ করে তাহলে সেটার ক্যাটারেকশন ক্যাপাসিটি তোমাকে বের করতে বলা হলো। তুমি হাউ ডু ইউ কম্পিউট দ্য ক্যাটারেকশন ক্যাপাসিটি অফ দ্যাট মিনারেল, এটা বের করতে পারবা কিনা? এটা খুব সহজ। আমরা যদি এটা তো আমাদের আমরা হাফ ইউনিট নিয়ে আমরা কথা বলছিলাম 0.44। এখানে দেখো অন এ ইউনিট সেল বেসিস দ্য লেয়ার চার্জ ইজ 0.88 পার ইউনিট সেল, যেটাকে আমি ডাবল করে দিচ্ছি, and the molecular weight of the layer silicate is, এটা তোমাকে দেয়া থাকবে molecular weight 743.23 grams per mole। তাহলে তোমার how do you calculate the CEC? এটা খুব সহজ। দেখো এখানে এটা আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস আমরা এখানে ইউজ করব, ডাইমেনশনাল অ্যানালিসিস বা ফ্যাক্টর লেভেল মেথড। এটা বোর্ডে দেখাইতে পারলে কি আরো ভালো হইতো অফলাইনে। এখানে দেখো যে 0.88 ইউনিটস অফ চার্জ পার ইউনিট সেল। আমরা জানি তোমার এক মোলে তোমার ইউনিট সেল আছে তোমার, ইউ নো দ্য অ্যাভোগাড্রোস নাম্বার, রাইট? এক মোলে তোমার ইউনিট সেল আছে 0.6.022 টাইমস 10 টু দি পাওয়ার 23 ইউনিট সেলস, এটা আমরা জানি। এবং আমার এখানে মলিকুলার ওয়েট আছে, তাহলে আমার প্রতি গ্রামে কত ইউনিটস অফ চার্জ আছে সেটা আমি বের করবো ফার্স্টে। আমরা এখানে তোমার ভাগ না করে আমরা এখানে কিন্তু গুণ চিহ্ন দিতে পারতাম। তখন আমরা যেটা যেহেতু ফ্যাক্টর লেভেল বা ডাইমেনশনাল অ্যানালিসিসে আমরা যেটা করি, আমরা এখানে এই মোল এবং এই মোল কিন্তু তোমার দে উইল ক্যান্সেল আউট ইচ আদার, তারপরে তোমার ইউনিট সেল ক্যান্সেল আউট করবে, আর আমার নিচে থাকবে গ্রাম এবং উপরে থাকবে ইউনিটস অফ চার্জ, রাইট? সো এখানে আমার 7.130 টাইমস 10 টু দি পাওয়ার 20 ইউনিটস অফ চার্জ পার গ্রাম, এটা আমি বের করলাম। এবং এখান থেকে আমি গ্রামস থেকে আমি কিলোগ্রামে যাব। কিলোগ্রাম তো আমার খুব সহজ, আমরা জানি 1000 গ্রামস is equal to 1 কিলোগ্রাম। তাহলে তোমার এখানে 10 to the power 23 হয়ে যাবে ইউনিটস অফ চার্জ পার কিলোগ্রাম। এখন দেখো তোমার আমার এখানে কিন্তু অ্যাভোগাড্রোস নাম্বারে কিন্তু ব্যবহার আছে, বারবার আমাকে ইউজ করতে হবে যে 7.130 টাইমস 10 to the 23 ইউনিটস অফ চার্জ ডিভাইডেড বাই মানে পার কিলোগ্রাম, এটাকে যদি আমি ভাগ করি, এখানে আমি গুণ চিহ্ন ইউজ করবো, আমি কিন্তু এখানে ভাগ চিহ্ন ইউজ করবো না, কারণ আমি এমন ভাবে সেট করবো আমার এটা এই এটাকে কি বলে সেট করার পরে দেখো এখানে ইউনিটস অফ চার্জ তো তোমার, তাহলে 1 মোলস অফ চার্জে তোমার ইউনিটস অফ চার্জ কত আছে তোমার 6.022 টাইমস 10 টু দি পাওয়ার 23 ইউনিটস অফ চার্জ। এই ইউনিটস অফ চার্জ কিন্তু কাটাকাটি যাবে, তোমার এখানে মোলস অফ চার্জ কত আসবে 1.184 মোলস অফ চার্জ পার কিলোগ্রাম। মোলস অফ চার্জ থেকে আমরা সেন্টিমোলস অফ চার্জ আমরা যেতে পারি,
তোমার ওয়ান মোলস অফ চার্জ হলো 100 সেন্টিমোলস অফ চার্জ। তাহলে এখানে এই যে তোমার যে ক্লে মিনারেল, এখানে তোমার চার্জ যেগুলো, তার চার্জ আছে তোমার 118.4 সেন্টিমোলস অফ চার্জ পার কিলোগ্রাম। তো এইভাবে আমরা যদি স্ট্রাকচারাল ফর্মুলা ডেভেলপ করতে পারি, আমরা যদি ইফ ইউ নো দা লেয়ার চার্জ, আমি কিন্তু খুব সহজে কিন্তু ক্যাটালিসিস ক্যাপাসিটি কমপ্লিট করতে পারবো। তাহলে আমার কিন্তু এখানে এই আমাদের তথ্য লাগবে কোনটা, আমার এখানে মলিকুলার ওয়েট আমার জানতে হবে, মলিকুলার ওয়েট। আর এটা তো আমরা জানি যে 1 মোলে আমার তোমার 6.022 টাইমস 10⁻20 ইউনিট সেলস আছে, এটা তো আমরা জানি। তারপর 1 মোলস অফ চার্জ is equal to 6.022 times 10⁻23 units of charge. So এইটা আমাকে, এই ইনফরমেশন যদি আমি জানি, তাহলে কিন্তু আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো। তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রবলেম থাকবে, বুঝছো? এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো? না স্যার, এটা বুঝতে পেরেছি। ভেরি গুড। স্যার, দুইজন মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল মাঝখানে, এখন তারা জয়েন দিতে পারছে না। সত্যি? জি স্যার। আমি তো কাউকে দেখছি না, দেখি সবাই তো আছে মনে হচ্ছে। ও আছে, অনেকেই দেখি ওয়েটিং রুমে আছে। এই প্রবলেমগুলো খুব ইন্টারেস্টিং, বুঝছো? খুব ইন্টারেস্টিং এবং বোঝার ব্যাপার আছে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু সব সময় লাগবে, বুঝছো? যারা বাইরে পড়তে যাবা, বিশেষ করে সয়েল কেমিস্ট্রি বা ওয়াটার কেমিস্ট্রি, জিওকেমিস্ট্রি যারা পড়বা, তোমাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে। Computation of a specific surface. আমরা স্পেসিফিক সারফেস কিভাবে বের করতে পারি? দেখো এখানে assuming the unit cell dimension of polygonite. তোমার যদি ডাইমেনশন দেয়া থাকে, marborate dimension A is equal to 0.519 nanometers, B হলো 0.900 nanometers। আমরা যদি এই সারফেসেস নেগলেক্ট করি, আমার সারফেস এরিয়া পার ইউনিট সেল হলো তোমার 0.9342 ন্যানোমিটার স্কয়ার পার ইউনিট সেল। আমরা এখানে মলিকুলার ওয়েট আগেরটা ইউজ করবো, অ্যাভোগাড্রোস নাম্বার ইউজ করবো। এখান থেকে খুব সহজে আমি স্পেসিফিক সারফেস বের করতে পারবো। অর্থাৎ আমার পার ইউনিট সেলে আমার সারফেস এরিয়া কত? আমাদের হলো 0.9342 ন্যানোমিটার স্কয়ার। এখানে 1 মোলে আছে আমি 6.022 into 10⁻23 ইউনিট সেলস, এবং এখানে মলিকুলার ওয়েট আমি ইউজ করছি, আমার এখানে পার গ্রামে আমার এত ন্যানোমিটার স্কয়ার আসে। এবং এখান থেকে কিন্তু আমি মিটার স্কয়ারে যেতে পারবো। মিটার স্কয়ার যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের 1 ন্যানোমিটারে কত মিটার হয় জানো সেটা? স্যার 10⁻⁻৯। হ্যাঁ, ভেরি গুড, 10⁻⁹। তাহলে আমার যদি ন্যানোমিটার স্কয়ার হয়, তাহলে আমার হবে 10⁻⁻18 মিটার স্কয়ার পার ন্যানোমিটার স্কয়ার, রাইট? সো প্রিটি সিম্পল। তো এখান থেকে আমার স্পেসিফিক সারফেস আমি বের করতে পারবো। আমার একটা ক্লে মিনারেলস,
আমাদের অফলাইনে মনে হয় আমরা হয়তো বা ইয়ার পরে আর এই সপ্তাহ পরে হয়তো বা খুলে যাবে না। অফলাইনে জিনিসগুলো একটু আমি আরেকবার ব্রাশ আপ করবো। তোমাদের পরীক্ষা তোমরা দিবে কবে তাইলে বলো আমাকে? পরীক্ষা আমি তো তোমাদের টেক হোম দিব। কবে দিতে চাও? স্যার উইকডেজে যদি দেই তাহলে তো আমাদের সকালবেলা ক্লাস থাকে, তাহলে তো দিলে স্যার পরে দিতে হবে। উইকেন্ডে দিলে ভালো হবে। জি স্যার। দাও উইকেন্ডে দাও, আমরা উইকেন্ডে দাও। এগুলো একটু তোমাদের একটু ইয়ে করতে হবে। তোমাদের যে অ্যাসিঙ্কটনের যে বইটা আছে এবং তোমার স্টোনের যে বইটা আছে এগুলো একটু ওইগুলো পড়লেই তোমার মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং ডিটেইল আলোচনা করা আছে অ্যাসিঙ্কটনের বইতে, বুঝছো? আজকে এখানে স্টপ করবো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা ইউ ক্যান স্টপ বাই মাই অফিস, ঠিক আছে?